the Today's Light, your ultimate destination for success. Hello everyone, welcome to Today's Light. প্রথম প্রশ্নে আমাদের বলা হচ্ছে in the following reaction the main product is ওকে প্রদত্ত বিক্রিয়ায় মুখ্য বিক্রিয়াজাত পদার্থটি হলো ওকে মানে কি প্রোডাক্ট তৈরি হবে আমাদের এই রিয়াকশনটাই এখানে আমাদের মূলত একটা অ্যালকোহল দেওয়া রয়েছে আর এটাকে আমাদের গাঢ় H2SO4 অথবা কনসেন্ট্রেটেড H2SO4 এর উপস্থিতিতে এটার কিন্তু বিক্রিয়া করতে হবে গাঢ় H2SO4 বা কনসেন্ট্রেটেড H2SO4 এটা হচ্ছে কিন্তু একটা ডিহাইড্রেটিং এজেন্ট আর এটা কিন্তু একটা H2O মলিকিউলকে কিন্তু বের করে নেবে মানে রিমুভাল অফ H2O হবে আর এইখানে অ্যালকোহল থেকে কিন্তু আমাদের অ্যালকিন তৈরি হবে তো দিস ইজ বেসিক্যালি প্রোডাকশন অফ অ্যালকিন ফ্রম অ্যালকোহল ওকে তো আমাদের এইখানে যে কম্পাউন্ডটা দেওয়া রয়েছে দ্যাট ইজ অ্যান অ্যালকোহল সেটার আমরা একবার স্ট্রাকচারটা দেখে নেব এইখানে আমাদের প্রথমে দেওয়া রয়েছে C6H5 মিনস দ্যাট ইজ আ ফিনাইল গ্রুপ ওকে এর সাথে আমাদের যুক্ত রয়েছে CH2 দেন উই হ্যাভ CH এর সাথে যুক্ত রয়েছে একটা অ্যালকোহল গ্রুপ তারপরে রয়েছে আমাদের এগেইন CH দেন এর সাথে যুক্ত রয়েছে দুটো মিথাইল গ্রুপ তো বেসিক্যালি আমরা এইরকম একটা স্ট্রাকচার এখানে দেখতে পাচ্ছি ওকে এই যে স্ট্রাকচারটা আমরা পেলাম এটার কিন্তু আমাদের কনসেন্ট্রেটেড H2SO4 এর উপস্থিতিতে এটার ডিহাইড্রেশন প্রসেসটা আমাদের করাতে হবে ওকে তো আমরা স্টেপ বাই স্টেপ সেটা একবার দেখে নেব পরবর্তী স্লাইডে ওকে আমাদের কাছে এই স্ট্রাকচারটা দেওয়া রয়েছে অ্যান অ্যালকোহল এটাকে আমাদের রিয়াকশন করাতে হবে কনসেন্ট্রেটেড H2SO4 এর সহায়তায় দিস ইজ কনসেন্ট্রেটেড H2SO4 এটা আমাদের মিডিয়ামে H+ আয়ন প্রোভাইড করবে এখন আমরা জানি যে এই যে আমাদের অক্সিজেনের উপরে যে লোন পেয়ারটা রয়েছে এটা একটা নিউক্লিওফাইল তো এইটা আমাদের এই প্রোটনকে কিন্তু অ্যাটাক করে ফেলবে আর এইখানে এই প্রোটনটাকে টেক আপ করে নেবে এর পরবর্তী স্টেপে প্রোটনটা টেক আপ করার পরে এইখানে আমাদের তৈরি হবে OH2 ওকে এখন অক্সিজেনের উপরে কিন্তু এখানে একটা পজিটিভ চার্জ ডেভেলপ হবে ওকে এখানে একটা কিন্তু পজিটিভ চার্জ ডেভেলপ হবে আর আমরা জানি যে অক্সিজেন হচ্ছে একটা সেকেন্ড হাইয়েস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট যার উপরে পজিটিভ চার্জ হচ্ছে এক্সট্রিমলি আনস্টেবল এটা অতিরিক্ত আনস্টেবল হওয়ার কারণে কিন্তু এটা একটা গুড লিভিং গ্রুপ হয়ে যায় ওকে ইট বিকামস আ ভেরি গুড লিভিং গ্রুপ অ্যান্ড ইট লিভস দ্য মলিকিউল এটা মলিকিউল থেকে বেরিয়ে আসে অ্যাজ OH2 মিনস H2O মানে এটা জলরূপে কিন্তু বাইরে বেরিয়ে আসে আর এইখানে বন্ডটা কিন্তু ব্রেক হয়ে যায় ওকে এর ফলে এখানে কি হবে যে এইখান থেকে জলটা বেরিয়ে যাবে এখান থেকে জলটা বেরিয়ে যাবে H2O আর এখানে পরবর্তী স্টেপে একটা তৈরি হবে কার্বোক্যাটায়ন ওকে যেহেতু এই পুরো যে কম্পাউন্ড এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নেট পজিটিভ চার্জ রয়েছে আমরা একটা নিউট্রাল কম্পাউন্ড এখান থেকে বের করছি দ্যাট ইজ H2O তাহলে এখানে নেট চার্জ কিন্তু এখনও পজিটিভ থাকবে দ্যাট ইজ অন দিস কার্বন ওকে তো এর ফলে কি হবে এখানে একটা কার্বোক্যাটায়ন তৈরি হবে তো এই পজিটিভ চার্জটা কিন্তু আমাদের এই কার্বনের উপরে ডেভেলপ হবে ওকে আর আমরা জানি যখনই আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হবে দেয়ার ইজ অলওয়েজ এ চান্স ফর রিঅ্যারেঞ্জমেন্ট অফ দ্যাট কার্বোক্যাটায়ন ইফ দেয়ার ইজ আ চান্স অফ গেটিং হায়ার স্টেবিলিটি যদি বেশি স্টেবিলিটি পাওয়ার সম্ভাবনা থাকে তাহলে কিন্তু সবসময় একটা রিঅ্যারেঞ্জমেন্ট হওয়ার প্রবণতা দেখা যায় তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে এই যে কার্বোক্যাটায়নটা রয়েছে এটা হচ্ছে কিন্তু একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এইখানে যদি আমাদের হাইড্রাইড শিফট হয় তাহলে এইখানে আমাদের তৈরি হবে একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর এইখানে যদি কার্বোক্যাটায়নটা তৈরি হয় তাহলে কিন্তু এই যে কার্বোক্যাটায়নটা হবে এইটা কিন্তু আমাদের রেজোনেন্সে পার্টিসিপেট করবে আর এইটা কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড মোস্ট স্টেবল কার্বোক্যাটায়ন তৈরি হবে ফলে যে রিঅ্যারেঞ্জমেন্টের যে চান্সটা থাকবে সেটা কিন্তু আমাদের এই দিকেই হবে মানে আমাদের এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে আফটার হাইড্রাইড শিফট যেটা আমাদের রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন তৈরি হবে ওকে এখানে টার্সিয়ারি থেকেও কিন্তু রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন মোর স্টেবল হয় তাই কিন্তু এইটাই ফর্মেশন হবে এইদিকে ফর্মেশন হবে না ওকে তো আমরা সেটা পরবর্তী স্টেপে দেখে নেবো যে কীভাবে কী ফর্মেশন হচ্ছে তো পরবর্তী স্টেপে আমাদের কী হবে রিঅ্যারেঞ্জমেন্ট হবে
সেটা আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট হবে by the help of hydride shift. ওকে, এর ফলে আমরা যে ফাইনাল কার্বোক্যাটায়ন পাবো সেটা কিন্তু আমরা পজিটিভ চার্জটা এই কার্বনে পাবো। ওকে, ফলে এটা রেজোনেন্সে পার্টিসিপেট করবে আর এটা কিন্তু মোর স্টেবল হয়ে যাবে। ওকে, তো এইটা আমরা যেটা পেলাম, দিস ইজ রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। দিস ইজ রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন, আর এইটা কিন্তু মোর স্টেবল দ্যান টারশিয়ারি কার্বোক্যাটায়ন। ওকে, ফলে আমাদের ফাইনাল এই কার্বোক্যাটায়নটা তৈরি হবে। এর পরবর্তী স্টেপে কি হবে? এর পরবর্তী স্টেপে আমরা দেখব অ্যাসিড যে প্রোটনটা দিয়েছিল সেই প্রোটনটা কিন্তু সে আবার ফিরিয়ে নেবে। ওকে, ফলে এখান থেকে একটা H+ রিমুভাল হবে। আর এর পরবর্তী স্টেপে কি হবে? এইখান থেকে একটা H+ রিমুভ হবে। H+টা এখান থেকে বাইরে বেরিয়ে যাবে। আর এর পরবর্তী স্টেপে আমরা পাবো এইখানে যখন H+টা বেরিয়ে যাবে তখন এখানে আমরা একটা নেগেটিভ চার্জ পাবো। ফলে এইখানে আর একটা কিন্তু বন্ডের ফর্মেশন হবে। ওকে, দিস পজিটিভ নেগেটিভ উইল ফর্ম অ্যানাদার বন্ড। তো এর পরবর্তী স্টেপে আমরা দেখতে পাবো এখানে একটা ডবল বন্ড ফর্মেশন হবে। ওকে, এখন এই যে আমরা অ্যালকিন পেলাম, এই অ্যালকিনের এই যে ডবল বন্ড, এই যে কার্বন কার্বন ডাবল বন্ড, এর রেসপেক্টে আমরা যদি সিস অ্যান্ড ট্রান্স অ্যারেঞ্জমেন্টটা দেখি তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা এখানে দুটো অ্যারেঞ্জমেন্ট দেখতে পাবো, সিস অ্যান্ড ট্রান্স অ্যারেঞ্জমেন্ট। তো আমরা দুটো একবার দেখে নেব। আমরা একটাই দেখে নেব সিস অ্যারেঞ্জমেন্ট, আর একটা আমরা দেখে নেব ট্রান্স অ্যারেঞ্জমেন্ট। আমরা সিস স্ট্রাকচারটা দেখতে পাবো যে this phenyl group is directly attached to কার্বন কার্বন ডাবল বন্ড। এখানে একটা আমরা হাইড্রোজেন দেখতে পাবো। আমরা সেম সাইডে আর একটা বাল্কি গ্রুপ দেখতে পাবো, দ্যাট ইজ CH3 হোল টুয়াইস। আর আমরা এখানে আর একটা দেখতে পাবো হাইড্রোজেন। ওকে, তো এইটা আমরা পেলাম সিস স্ট্রাকচার। আমরা যদি ট্রান্স স্ট্রাকচারের কথা বলি তাহলে আমরা কি দেখতে পাবো? ট্রান্স স্ট্রাকচারে আমরা বাল্কি গ্রুপটা কিন্তু অপোজিট সাইডে দেখতে পাবো। কার্বন কার্বন ডাবল বন্ডের অপোজিট সাইড কিন্তু বাল্কি গ্রুপটা আমাদের থাকবে। তো এখানে বাল্কি গ্রুপ আর একটা কি রয়েছে, CH3 হোল টয়েস। আর আমাদের হাইড্রোজেন অ্যাটমগুলো অপোজিট পজিশনে থাকবে। ওকে, তো আমরা নিচে যে স্ট্রাকচারটা পেলাম এটা হচ্ছে আমাদের ট্রান্স স্ট্রাকচার। আর ট্রান্স স্ট্রাকচার ডিউ টু লেস স্টেরিক রিপালশন অর লেস স্টেরিক হিন্ড্রেন্স, এটা কিন্তু আমাদের মোর স্টেবল হয়ে থাকে। তো এই যে ট্রান্সটা, এটা আমাদের মোর স্টেবল, আর এটাই আমাদের মেজর প্রোডাক্ট হবে। ওকে, সো দিস ইজ আওয়ার মেজর প্রোডাক্ট। তো আমরা অপশনটা একবার ম্যাচ করে নেব। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অপশনটা ম্যাচ করছে, দ্যাট ইজ অপশন নাম্বার সি। ওকে, দিস ইজ দ্য ট্রান্স স্ট্রাকচার। ওকে, তো আমাদের অপশন সি হবে আমাদের ফাইনাল আনসার। এর পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন যৌগটি রোজেনমান্ড বিজারণ দ্বারা প্রস্তুত করা যায়? ওকে, কিটোন, অ্যালডিহাইড, এস্টার, অ্যাসিড, কোনটি? ওকে, which of the following compound can be prepared by Rosenmund reduction? কিটোন, অ্যালডিহাইড, এস্টার অ্যান্ড অ্যাসিড। রোজেনমান্ড রিডাকশনের মাধ্যমে আমরা যেটা তৈরি করে থাকি সেটা হচ্ছে আমাদের অ্যালডিহাইড। ওকে, এখানে আমরা মূলত অ্যাসিড হ্যালাইড থেকে বা অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা অ্যালডিহাইড তৈরি করে থাকি। ওকে, তো আমি যদি রিয়াকশানটা একবার লিখি তাহলে দিস ইজ অ্যালকাইল গ্রুপ, ইয়েস, এটা হচ্ছে আমাদের অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড ক্লোরাইড। এইখান থেকে আমাদের তৈরি হবে
ওকে, এখানে আমাদের H2 প্যালাডিয়াম and barium sulfate. ওকে, তো আমাদের ফাইনালি তৈরি হবে কিন্তু আমাদের অ্যালডিহাইড। দিস ইজ অ্যালডিহাইড, আর এর সাথে আমাদের তৈরি হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাসিড ক্লোরাইড থেকে আমাদের অ্যালডিহাইড তৈরি হচ্ছে। ওকে, দিস ইজ রোজেনবার্গ রিডাকশন। তো আমরা এটা কি প্রসেস দেখলাম? দিস ইজ রোজেনবার্গ রিডাকশন। ওকে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অ্যাডিশন অফ হাইড্রোজেন হচ্ছে, মানে দিস ইজ রিডাকশন প্রসেস। এরপরে আমাদের বলা হচ্ছে ফসফরাসের উপস্থিতিতে প্রোপিওনিক অ্যাসিডের সাথে ব্রোমিনের বিক্রিয়া। ওকে, ইন দ্য প্রেজেন্স অফ ফসফরাস দ্য রিয়াকশন অফ প্রোপিওনিক অ্যাসিড উইথ ব্রোমিন। এইটা হচ্ছে আমাদের হেলফহলহার্ট-জেলেন্সকি রিয়াকশন, HVZ। ওকে, এইটা সম্বন্ধে আমরা এর আগেও কোনো এক লেকচারে, আমার লেকচার নাম্বার মনে নেই, তবে কোনো এক লেকচারে কিন্তু আমি এর রিলেটেড প্রশ্ন আমি করিয়েছিলাম। ওকে, যে কোনটা হেলফহলহার্ট জেলেন্সকি রিয়াকশানে সাড়া দেবে, ওকে, বা পার্টিসিপেট করবে। তো এইটা আমরা দেখেছিলাম যে কম্পাউন্ডের মধ্যে কিন্তু এখানে আলফা হ্যালোজেনেশন হয়ে থাকে, মানে যেখানে আমাদের আলফা হাইড্রোজেন থাকবে সে কিন্তু এই HVZ রিয়াকশানে পার্টিসিপেট করবে, যার কাছে আলফা হাইড্রোজেন থাকবে না সে কিন্তু এই রিয়াকশানে পার্টিসিপেট করবে না। এমন একটা প্রশ্ন কিন্তু আমরা করেছিলাম। ওকে, তো এইখানে আমরা আরেকবার দেখে নেব। এইখানে আমাদের প্রত্যেকটাই কিন্তু এখানে রিয়াকশানে পার্টিসিপেট করবে। ওকে, না না, এখানে আমাদের যেটা দেওয়া রয়েছে সেগুলো কিন্তু আমাদের প্রোডাক্ট দেওয়া রয়েছে, দিস আর অল প্রোডাক্ট, কিন্তু আমাদের রিয়াক্ট্যান্ট যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের প্রোপিওনিক অ্যাসিড। এই যে প্রোপিওনিক অ্যাসিড, এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড, আর প্রোপিওনিক অ্যাসিডের কাছে কিন্তু আমাদের আলফা হাইড্রোজেন রয়েছে, তাই এটা কিন্তু আমাদের এই রিয়াকশানে পার্টিসিপেট করবে। ওকে, তো আমরা স্টেপ বাই স্টেপ লিখে নেব। এটা হচ্ছে আমাদের হেলফহলহার্ট-জেলেন্সকি রিয়াকশন, হেলফহলহার্ট জেলেন্সকি রিয়াকশন। ওকে, এটাকে HVZ হিসেবে বলা হয়। আর এই রিয়াকশন আমাদের কি হয়ে থাকে? এইখানে আমাদের আলফা হ্যালোজিনেশন অফ কার্বক্সিলিক গ্রুপ, আলফা হ্যালোজিনেশন অফ কার্বক্সিলিক গ্রুপ। ওকে, এইবার আমাদের কাছে আমরা যদি প্রোপিওনিক অ্যাসিডটা আমরা যদি এখানে লিখি তাহলে আমরা কি পাবো? CH3 CH2 COOH, দিস ইজ আওয়ার প্রোপিওনিক অ্যাসিড। এইখানে আমাদের এইটা হচ্ছে আমাদের প্রিন্সিপাল ফাংশনাল গ্রুপ, তো আমাদের আলফা কার্বন হচ্ছে আমাদের এইটা, আর এইখানে আমাদের আলফা হাইড্রোজেন রয়েছে। তো এইখানে একটা আলফা হাইড্রোজেন আমরা এইভাবে লিখব, এইখানে এইটা কিন্তু সাবস্টিটিউট হয়ে যাবে বাই এখানে ব্রোমিনেশন করা হচ্ছে তাই না, তো একটা ব্রোমিন দিয়ে এটা কিন্তু সাবস্টিটিউট হয়ে যাবে, তো এটা এখান থেকে বেরিয়ে যাবে আর একটা ব্রোমিন কিন্তু এখানে যুক্ত হবে। ওকে, তো এর ফলোইং স্টেজে কি হবে? CH3 CH Br COOH, তো এইটা আমাদের ফাইনাল প্রোডাক্ট তৈরি হবে। তো আমরা ম্যাচ করে নেবো আমাদের কোন অপশনটা ম্যাচ করছে। CH3 CH Br COOH, আমাদের এই অপশনটা ম্যাচ করছে, তো আমাদের অপশন সি হবে আমাদের আনসার। এই পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের নিম্নলিখিত কোন অ্যামাইনটি কার্বাইল অ্যামিন বিক্রিয়ায় সাড়া দেয় না। ওকে, হুইচ অফ দ্য ফলোইং অ্যামিনস ডাজ নট শো আ কার্বাইল অ্যামিন রিয়াকশন। এই যে কার্বাইল অ্যামিন রিয়াকশন, এটাকে আমরা আইসোসায়ানাইড টেস্টও বলি। ওকে, এটাকে কিন্তু প্রশ্নে আইসোসায়ানাইড টেস্টও লিখতে পারে, তো অলসো নোন অ্যাজ
আইসোসায়ানাইড টেস্ট। এইটা আমাদের প্রশ্নে কার্বাইল অ্যামিন রিয়াকশন থাকুক অথবা আইসোসায়ানাইড টেস্ট থাকুক, আমরা দুটোতেই কিন্তু বুঝতে পারবো রিয়াকশনটা কিন্তু আমাদের একই হবে। এখন এই যে কার্বাইল অ্যামাইন রিয়াকশন, এইখানে কিন্তু আমাদের এইটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক রিয়াকশন ফর প্রাইমারি অ্যামিন। কেবলমাত্র প্রাইমারি অ্যামিনই কিন্তু এই রিয়াকশনটায় পার্টিসিপেট করবে। তো এই যে রিয়াকশন, এটা হচ্ছে একটা ক্যারেক্টারিস্টিক রিয়াকশন, ক্যারেক্টারিস্টিক রিয়াকশন ফর প্রাইমারি অ্যামিন। ওকে, প্রাইমারি অ্যামিন। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি প্রাইমারি অ্যামিন মানে যে অ্যামিনো গ্রুপ যদি সরাসরি একটা কার্বনের সাথে যুক্ত থাকে। আমি এখানে অ্যামিনগুলো লিখে দিই যাদের জানা নেই। আমাদের NH2 যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের, ওকে আমি এটা পরবর্তী স্লাইডে লিখে দিই। NH2 যেটা আমাদের, সেটা হচ্ছে আমাদের অ্যামিনো গ্রুপ। ওকে, দিস ইজ আওয়ার অ্যামিনো গ্রুপ। ওকে, এখন এইটা যদি সরাসরি একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু সেটাকে আমরা বলবো প্রাইমারি অ্যামিন। ওকে, অথবা এটাকে অ্যামাইন লেখা যায়। ওকে, দিস ইজ অ্যামাইন। আমরা এটা যদি সরাসরি আমাদের একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে তখন আমরা এটাকে বলবো প্রাইমারি অ্যামিন বা 1 ডিগ্রি অ্যামিন। ওকে, এটা যদি সরাসরি দুটো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে, সরাসরি দুটো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে R1 R2, তাহলে এটাকে আমরা কিন্তু বলবো সেকেন্ডারি অ্যামিন অথবা 2 ডিগ্রি অ্যামিন। ওকে, এইটাই যদি আমাদের সরাসরি তিনটে অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে, সরি এটা NH হয়ে যাবে, সরাসরি তিনটে অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত থাকে তাহলে কিন্তু এটা আমাদের 3rd ডিগ্রি অ্যামিন, মানে 3 ডিগ্রি অ্যামিন অথবা আমাদের টার্সারি অ্যামিন বলা হয় এটাকে। ওকে, তো এইটা হয়ে যাবে আমাদের 3 ডিগ্রি অ্যামিন। তো এইভাবে কিন্তু আমরা অ্যামিনের ডিগ্রিটাকে ডিফাইন করে থাকি। ওকে, এখন আমাদের কার্বাইল অ্যামিন টেস্টের জন্য আমাদের দেখতে হবে যে আমাদের কোনটা প্রাইমারি অ্যামিন রয়েছে, রাইট? প্রাইমারি অ্যামিন যেটা থাকবে সেটাই কিন্তু আমাদের কার্বাইল অ্যামিন টেস্টে সাড়া দেবে। এইবার এইখানে আমরা যদি অপশন এটা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে এই যে অ্যামিনো গ্রুপ অ্যামাইন, এইটা কিন্তু আমাদের এই পুরো অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, মানে দিস ইজ আওয়ার 1 ডিগ্রি। ওকে, এইটা আমাদের প্রাইমারি অ্যামিন, দিস ইজ প্রাইমারি অ্যামিন। এইখানে আমরা দেখতে পাচ্ছি অ্যামাইনটা আমাদের তিনটে আমাদের অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, মানে এটা যদি আমি এইভাবে লিখি তাহলে আমরা দেখতে পাবো CH3 CH3 CH3, তিনটে অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, মানে এইটা আমাদের 3 ডিগ্রি অ্যামিন। ওকে, এইখানেও আমরা দেখতে পাচ্ছি একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, মানে এটা আমাদের 1 ডিগ্রি অ্যামিন, দিস ইজ 1 ডিগ্রি অ্যামিন। আর এখানেও আমরা দেখতে পাচ্ছি যে সরাসরি একটা অ্যালকাইল গ্রুপের সাথে যুক্ত রয়েছে, তো এইটাও আমাদের হয়ে যাবে 1 ডিগ্রি অ্যামিন। তো আমাদের 3 ডিগ্রি অ্যামিন যেটা, সেটা কিন্তু আমাদের ডাজ নট শো, মানে কোনটা দেখাবে না। তো 3 ডিগ্রি অ্যামিন কিন্তু আমাদের রিয়াকশানে পার্টিসিপেট করবে না, মানে এইটা আমাদের আনসার হবে। কোনটা পার্টিসিপেট করবে না সেটা জানতে চাওয়া হয়েছে। দিস ইজ 3 ডিগ্রি অ্যামিন। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন যৌগটি অ্যারোমেটিক নয়। ওকে, উইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড ইজ নট অ্যারোমেটিক। অ্যারোমেটিসিটি যেটা আমাদের রুলটা রয়েছে সেটা আমাদের রয়েছে হাকলস রুল। ওকে, সেটা আমরা একবার দেখে নেবো যে সেখানে কি বলা হয়। হাকলস রুল, হাকলস রুল, এইটা আমাদের কি বলে? কন্ডিশন ফর অ্যারোমেটিসিটি, কন্ডিশনস ফর অ্যারোমেটিসিটি। ওকে, কি কি কন্ডিশন রয়েছে? প্রথম যে কন্ডিশনটা রয়েছে সেটা হচ্ছে আমাদের যে কম্পাউন্ডটা থাকবে সেটা অবশ্যই সাইক্লিক হতে হবে। দ্বিতীয়,
সেই কম্পাউন্ডটা আমাদের প্লেনার হতে হবে। তৃতীয়, কম্পাউন্ডটা ফুললি কনজুগেটেড হতে হবে। ফুললি কনজুগেটেড মানে প্রত্যেকটা কার্বন অ্যাটমের কাছে কিন্তু একটা পি অরবিটাল থাকতে হবে। ওকে, প্রত্যেকটা কার্বন অ্যাটম অফ দ্য রিং, এভরি অ্যাটম ইন দ্য রিং শুড হ্যাভ আ পি অরবিটাল। ওকে, আর ফোর্থ হচ্ছে যেটা সব থেকে ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে আমাদের, এটা অনেকেই জানো, হ্যাজ 4n+2 4n+2 পাই ইলেকট্রন। 4n+2 পাই ইলেকট্রন থাকতে হবে, যেখানে ওয়ার n হচ্ছে আমাদের একটা পজিটিভ ইন্টিজার। ধনাত্মক পূর্ণ সংখ্যা, এটা 0, 1, 2, 3 এটসেট্রা, এটা হয়ে থাকে। ওকে, এবার আমরা 1 বাই 1 প্রত্যেকটা অপশন একবার ভেরিফাই করে নেব যে আমাদের কোনটা অ্যারোমেটিক আর কোনটা অ্যারোমেটিক নয়। অপশন এতে আমাদের এই কম্পাউন্ডটা কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল পাই বন্ড রয়েছে কিন্তু আমাদের 4টে পাই বন্ড, তাহলে আমাদের পাই ইলেকট্রন হয়ে যাবে 8টা। একটা পাই বন্ডে 2টো ইলেকট্রন থাকে। তো আমরা এখানে বলতে পারবো যে আমাদের টোটাল কিন্তু আমাদের 8টা পাই ইলেকট্রন রয়েছে। ওকে, তো আমরা 4n+2 রুলটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, তাহলে 4n+2 দ্যাট ইজ ইকুয়াল টু 8। তো এইখানে আমরা nটা কি পাবো? 4n that is equal to 6 means n equal to 6/4 means 3/2 means 1.5। মানে এইটা কোনো পূর্ণ সংখ্যা কিন্তু হচ্ছে না, মানে n নট ইকুয়াল টু ইন্টিজার, এটা পূর্ণ সংখ্যা না, তাই এটা কিন্তু আমাদের নন অ্যারোমেটিক। ওকে, দিস ইজ নট অ্যারোমেটিক। দিস ইজ নট অ্যারোমেটিক। ওকে, এরপরে আমরা দেখব অপশন বিতে আমাদের দেওয়া রয়েছে বেনজিন। ওকে, এটা এইভাবে দেওয়া রয়েছে, আমরা এটাকে পাই বন্ডের স্ট্রাকচারে লিখে নেব। তো এখানে আমাদের 3টে অল্টারনেট পাই বন্ড থাকে। তো এইখানে আমরা দেখতে পাবো যে এখানে আমাদের টোটাল আমাদের 6 পাই ইলেকট্রন রয়েছে, আর এইটাকে আমরা লিখতে পারবো 4n+2 রুলের মাধ্যমে, দ্যাট ইজ ইকুয়াল টু 6, মানে 4n দ্যাট ইজ ইকুয়াল টু 4, 6 - 2 4 মিনস n ইকুয়াল টু +1, মানে আমরা দেখতে পাচ্ছি n ইকুয়াল টু পজিটিভ ইন্টিজার। ওকে, এর সাথে সাথে এটা একটা রিং স্ট্রাকচার, সাইক্লিক স্ট্রাকচার, আর এইটা হচ্ছে আমাদের প্লেনার স্ট্রাকচার। ওকে, তাই এটা আমাদের হয়ে যাবে অ্যারোমেটিক কম্পাউন্ড। সো দিস ইজ অ্যারোমেটিক। এর পরবর্তী স্ট্রাকচার যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো ওকে, এরকম স্ট্রাকচার একটা দেওয়া রয়েছে আমাদের কাছে। ওকে, এইখানে আমাদের 2টো পাই বন্ড রয়েছে, আর এইখানে রয়েছে আমাদের একটা নেগেটিভ চার্জ। তো আমাদের যে নেগেটিভ চার্জ, the negative charge contribute in 2 pi electron, এটা 2টো পাই ইলেকট্রন দেয়। তো আমাদের টোটাল আমাদের এখানে আমাদের 2টো পাই বন্ড রয়েছে, মানে 4টে পাই ইলেকট্রন, আর এখানে আমাদের নেগেটিভ চার্জ থেকে 2টো পাই ইলেকট্রন, তো টোটাল আমাদের 6 পাই ইলেকট্রন রয়েছে। তো একটু আগে আমরা দেখলাম যে 6 পাই ইলেকট্রনের জন্য এখানে আমরা অ্যারোমেটিক পেলাম, তো একই রকমভাবে এটাও আমাদের অ্যারোমেটিক স্ট্রাকচার হবে। ওকে, তো এটা আমরা 4n+2 রুলের মাধ্যমে একবার দেখে নেব। 4n+2 that is equal to 6, মানে এখানে আমরা n equal to +1 পাবো, that is n equal to positive integer। ওকে, এখানে প্রত্যেকের কাছে আমাদের কনজুগেশন রয়েছে, প্রত্যেকের কাছে পি অরবিটাল রয়েছে, আর এটা একটা আমাদের প্লেনার স্ট্রাকচার আর সাইক্লিক, আর তার সাথে সাথে আমাদের n হচ্ছে পজিটিভ ইন্টিজার, মিনস দিস ইজ অ্যান অ্যারোমেটিক কম্পাউন্ড। ওকে,
এরপরে লাস্ট আমাদের যেটা ক্যাটায়ন দেওয়া রয়েছে সেটা একবার দেখে নেব। সেটা আমাদের এরকম দেওয়া রয়েছে, পাই বন্ড পজিটিভ চার্জ কিন্তু কোনো পাই ইলেকট্রন দেয় না, ডাজ নট কন্ট্রিবিউট এনি পাই ইলেকট্রন। তো পজিটিভ চার্জ ডাজ নট কন্ট্রিবিউট ইন পাই ইলেকট্রন। ওকে, তো আমাদের একটা পাই বন্ড রয়েছে, তো আমাদের টোটাল দুটো পাই ইলেকট্রন হবে, টোটাল 2 পাই ইলেকট্রন। ওকে, তো আমাদের 4n+2 রুলটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে আমরা দেখতে পাবো 2 মিন্স 4n, দ্যাট ইজ ইকুয়াল টু 2 - 2 0, মিন্স n ইকুয়াল টু 0। তো আমরা দেখতে পাচ্ছি 0 একটা ইন্টিজার, সো দিস ইজ অ্যান ইন্টিজার। তো এটাও আমাদের রিং অ্যান্ড প্লেনার স্ট্রাকচার কনজুগেশনে রয়েছে, n ইকুয়াল টু ইন্টিজার, মিন্স দিস ইজ অলসো অ্যারোমেটিক। আমাদের প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছিল যে কোনটা অ্যারোমেটিক নয়, তো আমাদের নট অ্যারোমেটিক বা নন অ্যারোমেটিক হয়ে যাবে আমাদের অপশন এ। তো আমাদের অপশন হবে দ্যাট ইজ নট অ্যারোমেটিক, দিস ইজ আওয়ার অপশন এ। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের বেঞ্জিন থেকে এম ব্রোমো অ্যানিলিন প্রস্তুতিতে প্রদত্ত কোন বিক্রিয়া ক্রমটি উপযুক্ত। মানে এখানে আমাদের অ্যাকচুয়ালি বেঞ্জিন থেকে যখন আমরা এম ব্রোমো অ্যানিলিন তৈরি করি তখন সেটা আমাদের 3টে স্টেপে হয়ে থাকে, দ্যাট ইজ নাইট্রেশন, সেকেন্ড স্টেপ হচ্ছে আমাদের ব্রোমিনেশন, অ্যান্ড থার্ড স্টেপ ইজ আওয়ার রিডাকশন। তো প্রত্যেকটা স্টেপের কিন্তু এখানে আমাদের রিএজেন্টগুলো দেওয়া রয়েছে। ওকে, তো আমরা একবার সেই প্রিপারেশন মেথডটা একবার দেখে নেবো, তারপরে আমরা সহজে প্রশ্নটা করতে পারবো। ওকে, তো প্রথমে আমাদের কাছে বেনজিন থেকে আমরা তৈরি করি, তো দিস ইজ আওয়ার বেনজিন। বেনজিন থেকে আমরা নাইট্রেশন প্রসেসের মাধ্যমে, তো এখানে আমাদের রিয়েজেন্টগুলো আমরা লিখে নেবো। প্রথমে নাইট্রেশন প্রসেসে আমাদের প্রথমে কনসেন্ট্রেটেড H2SO4 ইউজ করা হয়, আর এর সাথে সাথে কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিডটাও ইউজ করা হয়, HNO3, অ্যান্ড দিস ইজ আওয়ার স্টেপ 1, ফার্স্ট স্টেপ। আর এই স্টেপটা হচ্ছে আমাদের নাইট্রেশন। ওকে, এর পরবর্তী স্টেপে কিন্তু আমরা ব্রোমিনেশন করে থাকি। তো প্রথম স্টেপে আমরা কি প্রোডাক্ট পাবো, আমরা পাবো নাইট্রোবেনজিন। ওকে, আমরা পাবো নাইট্রোবেনজিন। দিস ইজ আওয়ার নাইট্রোবেনজিন। এর পরবর্তী স্টেপে আমরা কি পাবো, সেটা হবে আমাদের ব্রোমিনেশন স্টেপ, আর সেইখানে আমরা কি ইউজ করব, Br2 and FeBr3. This is our bromination step, ব্রোমিনেশন। ওকে, আর এই স্টেপে আমরা কি পাবো, এখানে আমরা পাবো মেটাব্রোমো নাইট্রোবেনজিন। ওকে, এইখানে আমরা মেটাব্রোমো নাইট্রোবেনজিন, দিস ইজ নাইট্রো গ্রুপ, আর এর মেটা পজিশনে আমাদের ব্রোমিন যুক্ত থাকবে। তো এর নামটা হয়ে যাবে আমাদের এম ব্রোমো, মিন্স মেটাব্রোমো নাইট্রোবেনজিন। ওকে, আর এই স্টেপটা হলো আমাদের স্টেপ 2, দিস ইজ স্টেপ 2। আর এর পরবর্তী স্টেপে কি হবে, এর পরবর্তী স্টেপে আমরা দেখতে পাবো যে আমাদের রিডাকশন প্রসেসটা হবে, যেখানে আমাদের SnNHCl ইউজ করা হয়, and this is our reduction process. Okay, and this is step 3. Okay, এই রিডাকশন প্রসেসে আমাদের যে নাইট্রো গ্রুপটা রয়েছে এটা রিডিউস হয়ে নিয়ে অ্যামিনো গ্রুপ তৈরি হয়, আর আমাদের ফাইনাল যে প্রোডাক্ট আমরা পাই সেটা হচ্ছে আমাদের এম ব্রোমো অ্যানিলিন অথবা মেটা ব্রোমো অ্যানিলিন। তো সেটার স্ট্রাকচারটা কীরকম হবে, এইখানে আমাদের যে NO2 গ্রুপটা রয়েছে, সরি, এটা NH2 হয়ে যাবে, আর ব্রোমিন অ্যাজ ইট ইজ তার মেটা পজিশনে থাকবে। তো এইটা আমাদের প্রোডাক্ট হয়ে যাবে ফাইনাল, অ্যান্ড দ্যাট ইজ আওয়ার মেটা ব্রোমো অ্যানিলিন। ওকে, তো এর যে
প্রিপারেশন মেথড এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তিনটে স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের নাইট্রেশন, যেখানে আমাদের দেখতে পাচ্ছি আমাদের কনসেন্ট্রেটেড H2SO4 অ্যান্ড কনসেন্ট্রেটেড HNO3, এটা আমাদের অ্যাজ এ রিয়েজেন্ট ইউজ হচ্ছে। তারপরে ব্রোমিনেশনে আমাদের Br2 FeBr3 আমাদের ইউজ হচ্ছে রিয়েজেন্ট হিসেবে। লাস্ট স্টেপ হচ্ছে আমাদের রিডাকশন স্টেপ, যেখানে আমাদের SN অ্যান্ড HCl ইউজ হচ্ছে। ওকে, তো এই প্রিপারেশন মেথডে আমাদের ইন্টারমিডিয়েট যেগুলো তৈরি হচ্ছে, দিস ইজ নাইট্রোবেনজিন, আর তারপরে আমাদের ব্রোমো নাইট্রোবেনজিন। এটা আমাদের A অ্যান্ড B এই হিসেবে কিন্তু প্রশ্ন আসতে পারে স্টেপ থেকে। ওকে, এখানে আমাদের রিয়েজেন্ট জিজ্ঞেস করা হয়েছে। ওকে, তারপরে স্টেপের নামও জিজ্ঞেস করতে পারে যে ফার্স্ট স্টেপটা কি, নাইট্রেশন না ব্রোমিনেশন না রিডাকশন, সেকেন্ড স্টেপটা কি, স্টেপের কিন্তু সিকোয়েন্সটাও জিজ্ঞেস করা হতে পারে। ওকে, আমাদের এই প্রশ্নে কিন্তু আমাদের রিয়েজেন্টের সিকোয়েন্সটাকে জিজ্ঞেস করা হয়েছে। তো এই পুরো মেথডটা যদি, এই পুরো প্রসেসটা যদি তোমাদের মনে থাকে, তাহলে যে কোনো প্রশ্ন কিন্তু এর রিগার্ডিং হ্যান্ডেল করতে পারবে। আমরা অপশনগুলো একবার দেখে নেব। আমাদের প্রথম অপশন হচ্ছে আমাদের নাইট্রেশন, যেটা হচ্ছে আমাদের কনসেন্ট্রেটেড HNO3 অ্যান্ড কনসেন্ট্রেটেড H2SO4, ফার্স্ট অপশনটাই আমাদের রয়েছে। আর আমাদের আমাদের ফোর্থ অপশনে রয়েছে কনসেন্ট্রেটেড HNO3 অ্যান্ড H2SO4। এরপরে সেকেন্ড স্টেপে আমাদের রয়েছে Br2 FeBr3, দ্যাট ইজ আওয়ার ব্রোমিনেশন স্টেপ। আর এখানে আমাদের সেকেন্ড স্টেপে রিডাকশন স্টেপ দিয়েছে, দিস ইজ রিডাকশন। সেকেন্ড স্টেপটা রিডাকশন হয় না, দ্যাট ইজ লাস্ট স্টেপ। তো আর লাস্ট স্টেজ হচ্ছে আমাদের রিডাকশন। তো আমাদের অপশন ডি হচ্ছে আমাদের কারেক্ট অপশন। এখানে প্রত্যেকটা সিকোয়েন্সে দেওয়া রয়েছে। দিস ইজ নাইট্রেশন, এরপরে আমাদের রয়েছে দিস ইজ ব্রোমিনেশন, আর এটা হচ্ছে আমাদের রিডাকশন স্টেপ। ওকে, তো প্রত্যেকটা রিয়েজেন্ট আমরা কিন্তু দেখলাম। এই পরবর্তী প্রশ্নে আমাদের বলা হচ্ছে প্রদত্ত কোন যৌগটির সাথে ফিনলের বিক্রিয়ায় ব্যাকেলাইট উৎপন্ন হয়? হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ডস প্রডিউসেস ব্যাকেলাইট ওয়েন রিয়াক্টস উইথ ফিনল? ফিনলের সাথে বিক্রিয়ায় কে ব্যাকেলাইট তৈরি করবে? তো আমাদের যে ব্যাকেলাইট, এটা হচ্ছে আমাদের থার্মোসেটিং ফিনল ফর্মালডিহাইড রেজিন। ওকে, এটাকে কি বলা হয়? থার্মোসেটিং ফিনল ফর্মালডিহাইড রেজিন। ওকে, তো আমরা দেখতে পাচ্ছি এখানে কম্পোনেন্টগুলো কিন্তু দেওয়া রয়েছে, ফিনল অ্যান্ড ফর্মালডিহাইড। তো ফিনল অ্যান্ড ফর্মালডিহাইড যদি আমাদের রিয়্যাক্ট করে, প্লাস ফর্মালডিহাইড, তাহলেই কিন্তু আমরা কি পাবো? বেকেলাইট পাবো। ওকে, ব্যাকেলাইট। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অপশন এতে কি রয়েছে, ফর্মালডিহাইড দেওয়া রয়েছে HCHO, দিস ইজ ফর্মালডিহাইড। তো আমাদের ফার্স্ট অপশনটা কারেক্ট হবে। ওকে, পরবর্তী প্রশ্নে বলা হচ্ছে আমাদের, এটা আমাদের রিঅ্যাক্ট্যান্ট দেওয়া রয়েছে, ফার্স্ট অ্যান্ড সেকেন্ড স্টেপে আমাদের দুটো রিয়েজেন্ট দেওয়া রয়েছে, আর ফাইনাল প্রোডাক্ট আমাদের তৈরি হচ্ছে X। তো আমাদের বলতে হবে Xটা আমাদের কী তৈরি হলো। ওকে, এইখানে আমাদের এই যে রিঅ্যাক্ট্যান্টটা যেটা আমাদের দেওয়া রয়েছে, CH2CH3, এইটা আমাদের KMNO4, this is first step, KMNO4 in alkaline medium, এটা আমাদের তৈরি করবে কিন্তু এই প্রোডাক্ট এখানে তৈরি হবে COOK, দিস ইজ ইন্টারমিডিয়েট স্টেজ। আর আমাদের ফাইনাল যে প্রোডাক্টটা তৈরি হবে ইন অ্যাসিডিক মিডিয়াম, H3O+, এখানে আমাদের তৈরি হবে কার্বক্সিলিক অ্যাসিড। তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের ফাইনালি বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হচ্ছে। ওকে, তো আমাদের ফাইনাল যে প্রোডাক্টটা পাবো সেটা হচ্ছে আমাদের বেনজিন কার্বক্সিলিক অ্যাসিড। ওকে, এরপরে বলা হচ্ছে ওয়াটম্যান 41 কি? ওকে, হোয়াট ইজ ওয়াটম্যান 41? এটা হচ্ছে আমাদের একটা ফিল্টার পেপার, দিস ইজ আ ফিল্টার পেপার। এটা কেন স্পেশাল? কারণ এই ফিল্টার পেপারের ফিল্ট্রেশন রেটটা অনেক বেশি, বা ফ্লো রেটটা অনেক বেশি। ওকে, হাই ফিল্ট্রেশন রেট।
এটা অনেক ল্যাবরেটরিতে ইউজ করা হয়। ওকে, এর পরের প্রশ্নে বলা হচ্ছে সুপার ফসফেট অফ লাইম হলো। ওকে, হোয়াট ইজ দ্য কেমিক্যাল কম্পোজিশন অফ সুপার ফসফেট অফ লাইম? এটা আমাদের ক্যালসিয়াম সালফেট অ্যান্ড ক্যালসিয়াম হাইড্রোজেন সালফেট দিয়ে তৈরি হয়। তোমরা অপশনটা দেখে নেবো কোনটাই রয়েছে আমাদের। প্রথম দেখতে পাচ্ছি ক্যালসিয়াম সালফেট রয়েছে, তারপরে ক্যালসিয়াম হাইড্রোজেন সালফেট রয়েছে। এখানে শুধুমাত্র ক্যালসিয়াম হাইড্রোজেন সালফেট রয়েছে। এখানে আমাদের ক্যালসিয়াম ফসফেট রয়েছে, আর এইখানে আমাদের ক্যালসিয়াম সালফেট অ্যান্ড ক্যালসিয়াম ফসফেট রয়েছে। তো আমাদের ফার্স্ট অপশানটা আমাদের রাইট হচ্ছে। ওকে, এখানে আমাদের ক্যালসিয়াম সালফেট অ্যান্ড ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট রয়েছে, সরি ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট, ইয়েস। তো এখানে আমাদের যে অপশানটা হবে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম সালফেট অ্যান্ড মনোক্যালসিয়াম ফসফেট অথবা ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট। তো আমাদের এই অপশানটা কিন্তু এখানে ট্রু হবে। ওকে, রিয়াকশানটাকে লিখে দেবো। ওকে, রিয়াকশানটা আমি একবার লিখে দিচ্ছি। এইখানে আমাদের যে রিয়াকশানটা হবে সেটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ফসফেট Ca3PO4 whole twice, that is a tricalcium phosphate, এর সাথে আমাদের H2SO4 অ্যাক্ট করবে, আর এখানে আমাদের ফাইনালি তৈরি হবে মনোক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট H2PO4 whole twice, আর এর সাথে আমাদের তৈরি হবে ক্যালসিয়াম সালফেট। তো এই যে আমাদের মিক্সচারটা, এই মিক্সচারটাকে কিন্তু বলা হয়, দিস ইজ দ্য মিক্সচার। এই মিক্সচারটাই হলো আমাদের সুপার ফসফেট অফ লাইম। ওকে, এটাই হচ্ছে আমাদের সুপার ফসফেট অফ লাইম। এই পরের প্রশ্নে বলা হচ্ছে নিচের কোন স্ট্রাকচারটি ভিটামিন সি এর সংকেত? which of the following is the structure of vitamin C? এর যে ফর্মুলা সেটা হচ্ছে আমাদের C6H8O6। ওকে, আর এর স্ট্রাকচারটা যেটা হয়ে থাকে সেটা আমি এখানে একবার লিখে দিই। ওকে, এখানে অক্সিজেন যুক্ত থাকে, ডাবল বন্ড, হাইড্রোজেন হাইড্রোজেন, ডাবল বন্ড অক্সিজেন, মিন্স কিটোন গ্রুপ থাকবে এখানে, আর OH গ্রুপ। এইখানে একটা OH গ্রুপ থাকবে, আর এখানে একটা হাইড্রোজেন গ্রুপ থাকবে। ওকে, তো আমরা ম্যাচ করিয়ে নেবো আমাদের কোনটা ম্যাচ হচ্ছে। প্রথম যে অপশানটা রয়েছে আমাদের এখানে OH রয়েছে, তো এটা আমাদের ভুল হয়ে যাবে, সরি এইখানে আমাদের OH হবে, রাইট, এখানে আমাদের OH হবে। ওকে, এখানে আমাদের স্ট্রাকচারে কিন্তু স্টিরিও কেমিস্ট্রি কিন্তু এখানে ইনভলভ করেনি, তো আমরা কিন্তু নর্মাল স্ট্রাকচারটা একবার লিখে নেব। ওকে, এখানে স্টিরিও কেমিস্ট্রিকে ইনক্লুড করেনি, তো এখানে আমাদের হাইড্রোজেনটা রিপ্রেজেন্ট করার প্রয়োজন নেই, আর এখানে হবে আমাদের OH। এবার আমরা ম্যাচ করে নেবো একবার। এখানে প্রথম অপশান আমরা দেখতে পাচ্ছি দিস ইজ OH, এটা উল্টো হয়ে যাচ্ছে। পরবর্তী, হ্যাঁ এটা আমাদের ম্যাচ করছে, এটা আমাদের ম্যাচ করছে। এরপরে এখানে ডবল বন্ড হয়ে যাচ্ছে, এইখানে অক্সিজেন, তো ম্যাচ করছে না, এটাও ম্যাচ করছে না। তো আমাদের অপশান বি আমাদের কারেক্ট অপশান হবে। এরপরের প্রশ্নে বলা হচ্ছে নিম্নলিখিত কোন কৃত্রিম মিষ্টতা প্রদানকারী যে দ্রব্যটি তার মিষ্টতার মাত্রা সর্বাধিক? ওকে, which of the following artificial sweeteners is the sweetest? কোনটা সব থেকে বেশি মিষ্টি? ওকে, সুইটেস্ট কোনটা? তো এইখানে আমরা যদি অ্যাসপারটেমের কথা বলি তাহলে এইটা হচ্ছে আমাদের 200 times more sweeter than our normal sugar. ওকে, 200 times more sweeter, 200 times sweeter.
দ্যান সুগার। ওকে, এরপরে যদি আমরা সুক্রালোজের কথা বলি তাহলে এটা হচ্ছে আমাদের 600 টাইমস সুইটার দ্যান সুগার। এরপরে আমরা যদি অ্যালিটেমের কথা বলি তাহলে এটা আমাদের কিন্তু 2000 টাইমস, 2000 গুণ বেশি মিষ্টি। এরপরে আমরা যদি স্যাকারিনের কথা বলি তাহলে এটা 300 থেকে 400 গুণ, 300 to 400 টাইমস মোর সুইটার দ্যান দ্য সুগার। তো সব থেকে সুইটেস্ট কোনটা হচ্ছে আমাদের, যেটা 2000 টাইমস। ওকে, তো আমাদের অ্যালিটেমটা হচ্ছে আমাদের সুইটেস্ট, এটা হয়ে যাবে আমাদের সুইটেস্ট, 2000 টাইমস মোর সুইটার দ্যান আওয়ার রেগুলার সুগার। এর পরের প্রশ্নে বলা হচ্ছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড সমূহের অ্যাসিডিক ধর্মের ক্রম নির্ধারণ করুন। ওকে, অ্যারেঞ্জ দ্য অক্সাইডস অফ নাইট্রোজেন ইন ডিক্রিজিং অর্ডার অফ অ্যাসিডিক নেচার। এখন নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডে যদি আমরা অ্যাসিডিক নেচারটা দেখতে চাই তাহলে আমরা সেটা কিভাবে নির্ণয় করব, সেটা আমরা বের করবো কিন্তু উইথ দ্য হেল্প অফ অক্সিডেশন স্টেট। ওকে, তো এখানে আমরা একটা রিলেশন মনে রাখবো, যেটা হচ্ছে আমাদের অক্সিডেশন স্টেট that is directly proportional to acidic strength and inversely proportional to the basic strength. ওকে, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি যে আমাদের অক্সিডেশন স্টেট যত বাড়বে, ওকে, অক্সিডেশন স্টেট যত বাড়বে তত আমাদের অ্যাসিডিক স্ট্রেংথ কিন্তু বাড়বে। অক্সিডেশন স্টেট যত কমবে আমাদের অ্যাসিডিক স্ট্রেংথ তত কমবে। তো আমরা এখানে যে বিভিন্ন অক্সাইড রয়েছে নাইট্রোজেনের, সেখানে প্রত্যেকটা অক্সাইডের মধ্যে আমরা নাইট্রোজেনের অক্সিডেশন স্টেটগুলো একবার চেক করে নেব। সেখানে অক্সিডেশন স্টেটে যদি আমরা ডিক্রিজিং অর্ডারে সাজাই তাহলে আমরা কিন্তু অ্যাসিডিক নেচারের ডিক্রিজিং অর্ডারটা আমরা এখানে পেয়ে যাবো। প্রত্যেকটা আমরা দেখছি ডিক্রিজিং অর্ডারে রয়েছে, তো আমরা এখানে অক্সিডেশন স্টেটগুলো কিন্তু প্রথমে ফাইন্ড আউট করে নেব। প্রথমে আমাদের অক্সাইড দেওয়া রয়েছে NO2, তো আমাদের নাইট্রোজেনের যদি আমি ধরে নিই এখানে অক্সিডেশন স্টেট হচ্ছে X, তাহলে আমাদের হয়ে যাবে X প্লাস অক্সিজেনের হচ্ছে আমাদের -2, তো দুটো অক্সিজেন রয়েছে মানে আমাদের হয়ে যাবে এটা -4, তো X - 4 দ্যাট ইজ ইকুয়াল টু 0। আমি একটু এটা ফাস্ট করব, X ইকুয়াল টু আবার +4, তো এখানে আমরা পেয়ে গেলাম +4। এরপরে আমাদের রয়েছে N2O5, এখানে আমাদের এটা হয়ে যাবে 2x - 10 দ্যাট ইজ ইকুয়াল টু 0, মিনস x ইকুয়াল টু আবার +5, তো এখানে আমরা পাচ্ছি +5 ইন কেস অফ N2O5। এরপরে যদি আমরা দেখি তাহলে এরপরে আমাদের দেওয়া রয়েছে N2O3। ওকে, তো এখানে আমরা পাবো 2x - 6 দ্যাট ইজ ইকুয়াল টু 0, মিনস x ইকুয়াল টু +3। ওকে, এরপরে যদি আমরা দেখি তাহলে এরপরে আমাদের যে অক্সাইডটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের NO, তো এইখানে আমরা দেখতে পাচ্ছি x - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0, মিনস x ইকুয়াল টু +2। এর পরবর্তী যে আমাদের অক্সাইডটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে আমাদের N2O। ওকে, তো এটা হয়ে যাবে আমাদের 2x - 2 দ্যাট ইজ ইকুয়াল টু 0, মিনস x ইকুয়াল টু আবার +1। ওকে, এবার আমরা অ্যাসিডিক নেচারের অর্ডারটা কিন্তু লিখতে পারবো। ওকে, এইখানে একটা ভুল হয়েছে আমার লিখে, এখানে এটা NO2 হবে। ওকে, এবার আমরা অর্ডারটা লিখে নেব এখানে, অর্ডার অফ অ্যাসিডিক নেচার। ওকে, এটা ডিক্রিজিং অর্ডার, তো ডিক্রিজিং অর্ডারটা যদি আমরা লিখি তাহলে আমরা কী পাবো, সব থেকে বেশি কার রয়েছে N2O5, দিস ইজ +5 অক্সিডেশন স্টেট, মিনস N2O5 সব থেকে বেশি অ্যাসিডিক হবে। এর থেকে কম কী হবে, যেটা হচ্ছে আমাদের এরপরে রয়েছে NO2, দিস ইজ +4 অক্সিডেশন স্টেট। এরপরে রয়েছে +3 অক্সিডেশন স্টেট, দ্যাট ইজ N2O3। এরপরে আমাদের রয়েছে NO, দ্যাট ইজ আওয়ার +2 অক্সিডেশন স্টেট।
এরপর সব থেকে কম যে অক্সিডেশন স্টেট হচ্ছে সেটা হচ্ছে আমাদের +1, তো এটা হচ্ছে আমাদের N2O এর ক্ষেত্রে। ওকে, তো আমরা যে ফাইনাল অর্ডার পেলাম সেটা হচ্ছে আমাদের সব থেকে বেশি অ্যাসিডিক নেচার হবে আমাদের N2O5, তারপরে হবে আমাদের NO2, তারপরে তারপরে হবে আমাদের N2O3, তারপরে NO অ্যান্ড দেন N2O। ওকে, আমরা এবার অপশনগুলো একবার ম্যাচ করিয়ে নেব। তো আমাদের সব থেকে বেশি হবে আমাদের N2O5, ইয়েস। সব থেকে কম হবে আমাদের N2O। ওকে, এই দুটোই ম্যাচ করছে, এবার মাঝেরগুলো আমরা ম্যাচ করিয়ে নেব। সেকেন্ড হবে আমাদের NO2, তারপরে হবে আমাদের N2O3, তারপরে NO। তো আমাদের বি অপশানটা ম্যাচ করছে, তো আমাদের অপশান বি আমাদের কারেক্ট অপশান হবে। সো দিস ইজ আওয়ার কারেক্ট অপশান। এর পরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের নিম্নলিখিত কোনটিতে সঠিক আয়নীয় ব্যাসার্ধের ক্রম দেখা যায়। ওকে, ইন উইচ অফ দ্য ফলোইং অপশনস ইজ দ্য কারেক্ট অর্ডার অফ আয়নিক রেডিয়াস শোন। আয়নিক রেডিয়াসের সঠিক ক্রমটি জানতে চাওয়া হয়েছে। এবার আয়নিক রেডিয়াস যেটা ডিপেন্ড করে সেটা দুটো ফ্যাক্টরের উপর মেজরলি ডিপেন্ড করে। প্রথম যে ফ্যাক্টর সেটা হচ্ছে আমাদের শেল নাম্বার। প্রথম ফ্যাক্টর হচ্ছে আমাদের জেড এফেক্টিভ। যদি এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায় তাহলে কিন্তু আয়নিক রেডিয়াসটা কমে যাবে। আরেকটা সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে আমাদের শেল নাম্বার। যদি শেল নাম্বার বেড়ে যায় তাহলে কিন্তু আয়নিক রেডিয়াসটা বাড়বে। ওকে, তো এই দুটো ফ্যাক্টর মেজরলি আমরা মাথায় রেখে কিন্তু এটা আমরা সলভ করব। এখানে আমরা যদি অপশনগুলো একটু খেয়াল করে দেখি তাহলে আমরা দেখতে পাবো এখানে দেওয়া রয়েছে লিথিয়াম অ্যান্ড সোডিয়ামের ক্যাটায়ন অ্যান্ড বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের ক্যাটায়ন, যেটা হচ্ছে আমাদের ফার্স্ট অ্যান্ড সেকেন্ড গ্রুপের এলিমেন্ট। ওকে, তো এগুলো আমরা একবার দেখে নেবো আমাদের পিরিয়ডিক টেবিলে এরা কোথায় অবস্থান করে। তো আমাদের যে অপশনগুলো দেওয়া ছিল তারা প্রত্যেকেই কিন্তু এস ব্লক এলিমেন্ট। তো এখন আমরা যদি এস ব্লকটা একবার লিখে নিই তাহলে আমরা কি দেখতে পাবো, আমাদের ফার্স্ট যে গ্রুপ সেখানে রয়েছে আমাদের হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম অ্যান্ড দেন ফ্রান্সিয়াম। সেকেন্ড গ্রুপে আমাদের রয়েছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম অ্যান্ড দেন রেডিয়াম। ওকে, আমাদের যে ক্যাটায়নগুলো দেওয়া রয়েছে সে ক্যাটায়নগুলো হলো আমাদের লিথিয়াম প্লাস, সোডিয়াম প্লাস, বেরিলিয়াম 2 প্লাস অ্যান্ড ম্যাগনেসিয়াম 2 প্লাস। এই চারটা ক্যাটায়ন কিন্তু আমাদের দেওয়া রয়েছে। এখন যদি আমরা লিথিয়াম অ্যান্ড বেরিলিয়াম দেখি তাহলে এরা হচ্ছে কিন্তু সেকেন্ড পিরিয়ড এলিমেন্ট, আর সোডিয়াম ম্যাগনেসিয়াম এরা হচ্ছে কিন্তু আমাদের থার্ড পিরিয়ড এলিমেন্ট। ওকে, এখন আমরা পিরিয়ড ওয়াইজ এগুলো একবার লিখে নেব। আমাদের দেওয়া ছিল কিন্তু লিথিয়াম প্লাস, আর দেওয়া ছিল আমাদের বেরিলিয়াম 2 প্লাস, আর কি ছিল সোডিয়াম প্লাস, আর দেওয়া ছিল আমাদের ম্যাগনেসিয়াম 2 প্লাস। ওকে, এটা আমাদের দেওয়া ছিল। এখন এইখানে আমাদের লিথিয়াম অ্যান্ড বেরিলিয়াম এরা হচ্ছে সেকেন্ড পিরিয়ড, আর এরা হচ্ছে আমাদের থার্ড পিরিয়ড। ওকে, এখন আমরা যদি পিরিয়ড অ্যালং এ পিরিয়ড যদি আমরা যাই তাহলে আমরা কি দেখতে পাই, ফ্রম লেফট টু রাইট আমরা কি দেখতে পাই যে আমরা লেফট টু রাইট যদি যাই নর্মালি পিরিয়ডে তাহলে কিন্তু আমরা নর্মালি দেখতে পাই যে আমাদের জেড এফেক্টিভটা কিন্তু আমাদের ফ্রম লেফট টু রাইট কিন্তু বেড়ে যায়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাম্বার অফ ইলেকট্রন কিন্তু কমে যাচ্ছে আর রেসপেক্টিভলি নাম্বার অফ প্রোটন কিন্তু বাড়ছে, মানে এখানে জেড এফেক্টিভটা আরও কিন্তু বেশি বৃদ্ধি পাবে। ওকে, তো এইখানে জেড এফেক্টিভ কিন্তু ফ্রম লেফট টু রাইট কিন্তু আরও বেশি বাড়বে, জেড এফেক্টিভ বেশি বাড়বে, ফলে এই যে সাইজটা রয়েছে সেটা কিন্তু আরও বেশি কমবে। ওকে, আমরা টপ টু বটম ন্যাচারালি আমরা কি দেখতাম যে টপ টু বটম আমাদের শেল নাম্বারটা বাড়বে, আর আমাদের সাইজ কি হবে, সাইজ কিন্তু বেড়ে যাবে। ওকে, এইবার আমরা এখানে দেখতে পাচ্ছি যে বেশি ডমিনেন্ট ফ্যাক্টর কিন্তু আমাদের হয়ে যাবে আমাদের জেড এফেক্টিভ আমাদের বেশি ডমিনেন্ট ফ্যাক্টর হয়ে যাবে ইন ডিটারমাইনিং দ্য সাইজ অফ দিস ক্যাটায়ন্স। আর আমাদের যে শেল নাম্বার এটা কিন্তু আমাদের সেকেন্ডারি ফ্যাক্টর হবে। ওকে, কারণ এখানে আমাদের ইলেকট্রন সংখ্যা কিন্তু আমাদের ফ্রম লেফট টু রাইট কমে যাচ্ছে বেশি, আর তুলনামূলক আমাদের প্রোটন সংখ্যাটা বাড়ছে, ফলে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু বেশি বৃদ্ধি পাবে, আর সেটা কিন্তু ডমিনেন্ট ফ্যাক্টর হবে। এখন আমরা যদি অ্যালং এ পিরিয়ড দেখি তাহলে আমরা এটা কিন্তু খুব তাড়াতাড়ি ডিসাইড করতে পারবো
যে লিথিয়াম থেকে আমরা যখন বেরিলিয়ামের দিকে যাচ্ছি তখন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ কিন্তু অনেকটা বেড়ে যাচ্ছে, ফলে আমাদের সাইজটা কিন্তু কম্প্যারেটিভলি অনেকটা কমে যাবে। ফলে আমরা দেখতে পাবো লিথিয়াম থেকে বেরিলিয়ামের দিকে যদি আমরা অগ্রসর হই তাহলে আমরা দেখতে পাবো বেরিলিয়ামের সাইজটা কিন্তু কমে যাবে। একই রকমভাবে সোডিয়াম থেকে ম্যাগনেসিয়ামের দিকে গেলে কিন্তু আমাদের সাইজটা কমে যাবে ডিউ টু ইনক্রিজ ইন এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ। এখন আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড পিরিয়ডটা যদি আমরা একবার কম্পেয়ার করি তাহলে দেখতে পাবো যে আমরা যখন লিথিয়াম থেকে সোডিয়ামের প্লাসের দিকে যখন আমরা আসবো তখন একটা সেল নাম্বার বেড়ে যাওয়ার কারণে আমাদের লিথিয়াম থেকে সোডিয়ামের ক্ষেত্রে লিথিয়াম প্লাস থেকে সোডিয়াম প্লাসের কিন্তু সাইজটা বেড়ে যাবে। একই রকমভাবে আমরা যদি বেরিলিয়াম অ্যান্ড ম্যাগনেসিয়ামের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে বেরিলিয়াম প্লাস 2 থেকে আমাদের ম্যাগনেসিয়াম প্লাস 2 এর সাইজটা কিন্তু বড় হবে। ওকে, এইবার আমরা যদি একটা ওভারঅল অর্ডার লেখার চেষ্টা করি তাহলে আমরা কি দেখতে পাবো যে আমরা যদি ওভারঅল অর্ডার লিখি, অর্ডার অফ দ্য সাইজ, ওভারঅল অর্ডার অফ সাইজ, তাহলে আমরা এটা কি দেখতে পাবো, সব থেকে বেশি কার থাকছে। ওকে, ম্যাগনেসিয়ামের থেকেও বেশি হচ্ছে সোডিয়াম প্লাস, লিথিয়ামের থেকে বেশি হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস, আর বেরিলিয়ামের থেকে লিথিয়াম, আর তার থেকে বেশি সোডিয়াম, মানে সব থেকে বেশি হচ্ছে আমাদের সোডিয়াম প্লাস। ওকে, তো সোডিয়াম প্লাস আমাদের সব থেকে বেশি হবে, তারপরে হবে আমাদের ম্যাগনেসিয়াম প্লাস, কারণ সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়াম আর লিথিয়াম দুটোর থেকে সোডিয়াম বেশি, আর লিথিয়ামের থেকে ম্যাগনেসিয়াম হচ্ছে থার্ড পিরিয়ড, তাই এটা সেল নাম্বারটা আরও বেশি। তাই এখানে কি হবে, ন্যাচারালি এর সাইজটা কিন্তু লিথিয়ামের থেকে আরও বেশি হওয়ার কথা, লিথিয়াম প্লাস থেকে। আর সব থেকে কম আমরা দেখতে পাচ্ছি বেরিলিয়াম 2 প্লাস। তো আমরা কিন্তু এই সাইজটা আমাদের পাওয়ার কথা। ওকে, এই অর্ডারটা আমাদের পাওয়ার কথা, কিন্তু এইটা কিন্তু আমাদের ফাইনাল অর্ডার হয় না। রিজনটা কি, যে আমাদের ম্যাগনেসিয়াম কিন্তু লিথিয়ামের থেকে ছোট হয়ে যায়। ওকে, লিথিয়ামের সাইজ কিন্তু ম্যাগনেসিয়ামের থেকে বেড়ে যায়। রিজনটা কি, যে এইখানে সেকেন্ড থার্ড পিরিয়ডে আস্তে আস্তে কিন্তু আমাদের সেল নাম্বারটা তো বাড়ছে, কিন্তু তার সাথে সাথে এখানে নিউট্রন নাম্বারটা কিন্তু আরও বেশি বেড়ে যাচ্ছে। প্রোটন নাম্বারটা অনেক বেশি বেড়ে যাচ্ছে, আর প্রোটন নাম্বারটা অনেক বেশি বেড়ে যাওয়ার কারণে এখানে এফেক্টিভ যে নিউক্লিয়ার চার্জ সেটা কিন্তু অনেক বেশি ডমিনেন্ট হয়ে যায়। আর এখানে এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ এতটাই ডমিনেন্ট হয়ে যায় যেটা থার্ড পিরিয়ড এলিমেন্ট হওয়া সত্ত্বেও লিথিয়ামের থেকেও এর সাইজটা কিন্তু কম হয়ে যায়। তো আমাদের ফাইনাল যে অর্ডারটা আসবে, তো ম্যাগনেসিয়াম কিন্তু আমাদের লিথিয়াম প্লাসের থেকে আরও ছোট হয়ে যাবে। ওকে, তো লিথিয়াম প্লাস থেকেও ম্যাগনেসিয়াম 2 প্লাস ছোট হয়ে যাবে। ওকে, তো আমাদের ফাইনাল অর্ডারটা কিন্তু আমরা এইটা পাবো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইখানে আমরা এক্সচেঞ্জ কেন হয়ে গেল, নর্মালি কী হওয়ার কথা ছিল, নর্মালি আমাদের ম্যাগনেসিয়াম 2 প্লাস এটা আমাদের থার্ড পিরিয়ড এলিমেন্ট, তো এটা কিন্তু সাইজটা লিথিয়াম প্লাস থেকে বেশি হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যেহেতু ইলেকট্রনের সাইজ কমছে, নিউট্রনের সাইজ বাড়ছে, আর থার্ড পিরিয়ডে আমরা দেখতে পাচ্ছি নিউট্রনের সংখ্যাও অনেক বেশি, তাই এইখানে কিন্তু আমাদের এফেক্টিভ নিউক্লিয়ার চার্জটা অনেকটাই ডমিনেন্ট হয়ে যায়, যার ফলে ম্যাগনেসিয়াম 2 প্লাসের সাইজটা লিথিয়াম প্লাসের থেকেও কমে যায়। ওকে, তো আমাদের ফাইনালি আমরা যে অর্ডারটা পাবো, সোডিয়াম প্লাস সব থেকে বেশি হবে, তারপরে হবে আমাদের লিথিয়াম প্লাস, তারপরে ম্যাগনেসিয়াম 2 প্লাস, তারপরে বেরিলিয়াম 2 প্লাস। ওকে, তো দিস ইজ আওয়ার ফাইনাল অর্ডার। তো এটা একবার আমরা ম্যাচ করিয়ে নেব। এখানে একটা ইম্পর্ট্যান্ট স্টেটমেন্ট আমি লিখে নিই, যে আমাদের ম্যাগনেসিয়াম 2 প্লাসের ক্ষেত্রে কি হলো, যে ইন কেস অফ ম্যাগনেসিয়াম 2 প্লাস, Z effective becomes so dominant that it becomes smaller than lithium plus. ওকে, এবার আমরা এখানে একবার অর্ডারটা দেখে নেব, আমরা ফাইনাল কি অর্ডার পাচ্ছি। আমাদের প্রথম ছিল সোডিয়াম, তারপরে লিথিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তারপরে আমাদের বেরিলিয়াম 2 প্লাস। ওকে, তো আমরা অপশন বিটা আমরা এখানে ট্রু দেখতে পাচ্ছি। ওকে, আর আমরা যদি এদের এক্সপেরিমেন্টাল বা মেজার্ড যদি আমরা ভ্যালু দেখি,
তাহলে আমাদের যে ভ্যালুটা পাওয়া যায় সোডিয়াম প্লাস লিথিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2+ আর আমাদের বেরিলিয়াম 2+, এদের যদি আমি প্রত্যেকটা যদি মেজর্ড ভ্যালু লিখি, তাহলে সোডিয়াম প্লাসের সাইজ হচ্ছে আমাদের 102 পিকোমিটার, তারপরে লিথিয়াম প্লাসের হচ্ছে 76 পিকোমিটার, এখানে ম্যাগনেসিয়াম 2+ হচ্ছে 72 পিকোমিটার, আর আমাদের বেরিলিয়াম 2+ হচ্ছে আমাদের 45 পিকোমিটার, যেটা তুলনামূলক অনেকটাই ছোট। ওকে, তো আমরা এই কিন্তু সাইজটা আমরা দেখতে পাচ্ছি। এখন এটা তো মনে রাখা সম্ভব নয়, তাই আমাদের এই ট্রেন্ডের মাধ্যমে যেভাবে আমি বললাম সেভাবে কিন্তু আমাদের এই প্রশ্নটা সলভ করতে হবে। এর পরের প্রশ্নে আমাদের বলা হচ্ছে দ্য ভ্যালু অফ, ওকে, কোন বাস্তব গ্যাসের পিসি ভিসি বাই টিসি এর মান হলো। ওকে, কোনো বাস্তব গ্যাসের ক্ষেত্রে এর মানটা কি। ওকে, এগুলো হচ্ছে ক্রিটিক্যাল কনস্ট্যান্ট ফর ভ্যান ডার ওয়াল গ্যাস, আর আমাদের এর ভ্যালুটা এখানে বার করতে বলা হয়েছে, দ্য ভ্যালু অফ ফর ভ্যান ডার ওয়াল গ্যাসেস। ওকে, তো এইখানে আমরা দেখে নেবো, এই যে আমাদের এগুলো দেওয়া রয়েছে পিসি ভিসি অ্যান্ড টিসি, হোয়াট আর দিস থিংস। এগুলো হচ্ছে আমাদের ক্রিটিক্যাল কনস্ট্যান্টস for a van der Waals gas. These are critical constants for a van der Waals gas. ওকে, এখন প্রত্যেকটা আমরা একবার লিখে নেবো যে আমাদের পিসিটা কি ডিনোট করে। পিসি মানে হচ্ছে আমাদের ক্রিটিক্যাল প্রেশার। ওকে, আর পিসির যে ভ্যালু সেটা হচ্ছে আমাদের A/27 B²। এরপরে আমাদের যে ভিসি সেটা হচ্ছে আমাদের ক্রিটিক্যাল ভলিউম। ওকে, এই ভিসির ভ্যালুটা কি আমাদের, ভিসি হচ্ছে আমাদের 3B। এরপরে আমাদের টিসি হচ্ছে আমাদের ক্রিটিক্যাল টেম্পারেচার। অ্যান্ড টিসির ভ্যালুটা হচ্ছে আমাদের টিসি, দ্যাট ইজ ইকুয়াল টু 8A/27 RB। ওকে, এখন আমাদের এখানে ফাইন্ড আউট করতে হবে পিসি ভিসি বাই টিসি। তো এখানে আমরা ভ্যালুগুলো একবার পুট করে নেব, পিসি ভিসি বাই টিসি। তো আমরা যদি প্রত্যেকটা ভ্যালু এখানে পুট করি তাহলে আমরা কি দেখতে পাবো, পিসির ভ্যালু হচ্ছে আমাদের A/27B² ইন্টু ভিসির ভ্যালু হচ্ছে আমাদের 3B বাই আমাদের টিসির ভ্যালু হচ্ছে 8A/27 RB। এটা শুধুমাত্র ক্যালকুলেশন, আর কিছু না। ওকে, এখানে যদি আমরা এটা ক্যান্সেল আউট করি তাহলে এখান থেকে বি থেকে একটা বি কেটে যাবে, আর এখানে নিচের বি আর এই বিটা কেটে যাবে, 27 কেটে যাবে, আর এই এ আর এ কেটে যাবে। তো ফাইনালি আমরা যেতে পাবো, এই আরটা আমাদের উপরে চলে যাবে। তো দিস ইজ 3R/8। এইটা আমরা ফাইনালি এখানে আনসারটা পাবো। ওকে, আমরা অপশানটা ম্যাচ করিয়ে নেব। তো আমাদের অপশান যেটা ম্যাচ করছে সেটা হচ্ছে আমাদের 3R/8, দ্যাট ইজ অপশান সি। এরপরে বলা হচ্ছে জলের ত্রয়োবিন্দু উষ্ণতা, এটা ত্রয় হবে, ত্রয়োবিন্দুর উষ্ণতা কত। ওকে, হোয়াট ইজ দ্য ট্রিপল পয়েন্ট টেম্পারেচার অফ ওয়াটার। ট্রিপল পয়েন্ট টেম্পারেচার যেটা হয় আমাদের ওয়াটারের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের 0. দ্যাট ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.01 ডিগ্রি সেলসিয়াস। ওকে, এখানে আমরা অপশানগুলো দেখে নেবো। এটা রয়েছে 0.001, 0023, এটা তো একদমই হবে না, 0.0075। এইটা যেটা দেখতে পাচ্ছি এটা আমরা যদি রাউন্ড অফ করি তাহলে এটা অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.01 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমাদের লাস্ট অপশানটা কিন্তু আমাদের সব থেকে কাছাকাছি হচ্ছে, তাই আমাদের ক্রিটিক্যাল পয়েন্ট আমরা এইটা বলতে পারবো, দ্যাট ইজ আওয়ার ট্রিপল পয়েন্ট টেম্পারেচার অফ ওয়াটার, অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু 0.01 ডিগ্রি সেলসিয়াস। এরপরের প্রশ্নে বলা হচ্ছে আমাদের প্রদত্ত বিক্রিয়াটি, যেটা আমাদের এটা দেওয়া রয়েছে, একটা বিক্রিয়া দেওয়া রয়েছে, বিক্রিয়াটির স্থির আয়তনে বিক্রিয়া তাপ হচ্ছে ডেল্টা ইউ, আর স্থির চাপে বিক্রিয়া তাপ হচ্ছে ডেল্টা এইচ। এটা হলে আমাদের ফলোয়িং রিলেশনের মধ্যে কোনটা আমাদের কারেক্ট হবে। দ্য গিভেন রিয়াকশন ইজ
এইটা if delta U is the change in internal energy at constant volume and delta H is the change in enthalpy at constant pressure for the reaction, then delta H equals to কোন রিলেশনটা আমাদের ট্রু হবে। ওকে, তো আমরা ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ইউ এর মধ্যে রিলেশনটা একবার দেখে নেবো আমাদের কী রিলেশন থাকে জেনারেলি। তো দ্য জেনারেল রিলেশন বিটুইন ডেল্টা এইচ অ্যান্ড ডেল্টা ইউ ইজ, সেটা হয় আমাদের ডেল্টা এইচ দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজি আর টি। ওকে, এখন এখানে একটা নতুন টার্ম চলে আসলো ডেল্টা এনজি। এটা কী জিনিস? ওকে, ডেল্টা এনজিটা হচ্ছে আমাদের মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট minus moles of gaseous reactant. ওকে, এখানে যদি আমরা একটা এক্সাম্পল নিই, যেমন আমাদের A moles of A plus B moles of B gives C moles of C and D moles of D. ওকে, এইখানে আমাদের যদি এইটা গ্যাস হয়, এটা আমি ধরলাম অ্যাকুয়াস অথবা লিকুইড, এটা আমি ধরলাম গ্যাস, আর এইটা আমি ধরলাম সলিড। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের ডেল্টা এনজিটা আমরা কী পাবো? ডেল্টা এনজি যেটা হচ্ছে আমাদের মোলস অফ গ্যাসিয়াস প্রোডাক্ট। এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের গ্যাস কেবলমাত্র রয়েছে সি, আর এটার মোল রয়েছে স্মল সি। তো স্মল সি মাইনাস, আমরা যদি রিয়াক্ট্যান্ট দেখি তাহলে আমাদের গ্যাস রয়েছে কেবলমাত্র এ, আর তার মোল রয়েছে স্মল এ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি সি মাইনাস এ, এটা হলো ডেল্টা এনজি। ওকে, এখন আমাদের যে রিয়াকশানটা দেওয়া ছিল, C2H5OH liquid plus C2H5OH liquid plus 3O2, this is gas, gives 3CO2 gas plus 3H2O liquid. ওকে, এইখানে যদি আমরা ডেল্টা এনজিটা ফাইন্ড আউট করি, ডেল্টা এনজি, তাহলে আমরা কী পাবো? এখানে আমরা প্রোডাক্টে পাচ্ছি আমাদের গ্যাসেস যেটা রয়েছে সেটা আমাদের প্রোডাক্টের মোলটা হচ্ছে আমাদের 3, আর এখানে আমাদের যে রিয়াক্ট্যান্ট রয়েছে, রিয়াক্ট্যান্টে আমাদের গ্যাস রয়েছে কেবলমাত্র অক্সিজেন, আর তার আমাদের রয়েছে, এক মিনিট, এখানে আমাদের 2CO2। ওকে, তো দিস ইজ আওয়ার 2, আর অক্সিজেনে আমাদের মোল রয়েছে যেটা গ্যাসিয়াস, সেটা হচ্ছে আমাদের 3। তো আমাদের ডেল্টা এনজি পাচ্ছি আমরা -1। ওকে, তো আমরা এখানে একবার পুট করে নেবো আমাদের যে রিলেশন যেটা ছিল ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস ডেল্টা এনজি আর টি। এখানে আমরা যদি এনজি এর জায়গায় -1 লিখি, তাহলে ডেল্টা এইচ দ্যাট ইজ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস আর টি। ওকে, তো আমাদের ফাইনাল আনসার কিন্তু আমাদের এইটা হয়ে যাচ্ছে। ওকে, তো দিস ইজ আওয়ার ফাইনাল আনসার, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস আর টি। আমরা অপশনগুলো ম্যাচ করে নেব। প্রথম আমাদের দেওয়া রয়েছে ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ প্লাস আর টি, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস ডেল্টা টি, এটাও না, 2RT এই দুটো তো মোটেই হবে না। ওকে, এখানে আমাদের অপশানটা ভুল রয়েছে, এটা আরটি হবে। ওকে, তো আমাদের সেকেন্ড অপশানটা ম্যাচ করছে, ডেল্টা এইচ ইকুয়াল টু ডেল্টা ইউ মাইনাস ডেল্টা আরটি, এইখানেও আমাদের আরটি হবে। ওকে, আজকে এ পর্যন্ত। লেকচার পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। যারা এখনও জয়েন করোনি, অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবে। থ্যাংক ইউ সো মাচ ফর অ্যাটেন্ডিং টুডেস ক্লাস। দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে। টিল দেন স্টে অন, টেক কেয়ার, গুড বাই।